আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি জুলাই যুদ্ধের আলোচনায় আজকে আমরা যুক্ত করছি বাংলাদেশের অন্যতম একজন তরুণ রাজনীতিক, জুলাই যুদ্ধের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, কেন্দ্রীয় যুব দলের সহ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যিনি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বশীল, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে যিনি আইনবিদ হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই ব্যক্তিত্ব যশোর 4 অভয়নগর বাঘারপাড়ার নন্দিত মুখ জনাব অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রলে দেখুন নম্বর কল করে আমরা আজকের যিনি একজন জুলাই যোদ্ধা, যিনি রাজপথ থেকে ফ্যাসিস্ট আন্দোলনে সবসময় যুগপথ ছিলেন, তার কাছ থেকে আমরা বিশেষ করে এই 24-এর জুলাই আন্দোলনের কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ। যেই জনাব দর্শক শ্রোতাদেরকে জানাতেন, দীর্ঘ সময় ধরে আপনার রাজপথের পথ চলা, 2 যুগের অধিক আপনি রাজপথে আছেন। ছাত্র রাজনীতি থেকে রাজপথে চলতে চলতে যুব রাজনীতি, এর মাঝে এসে গেল ফ্যাসিস্ট আন্দোলন। ফ্যাসিস্ট আন্দোলন নিয়ে এই আন্দোলনকে বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে বিচার করার জন্য নানা মহল কিন্তু এটিকে নিয়ে নানা রকম ঘোলা করার চেষ্টা করছে। 1 বছর পূর্তি হয়ে গেছে। এই বর্ষপূর্তির ক্ষেত্রে জুলাই যোদ্ধাদের যে অর্জন, সেটিকে বাঁচিয়ে রাখার জন্য রাষ্ট্র কিছু ব্যবস্থা নিয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এই জুলাই যোদ্ধাদেরকে বিশেষভাবে অগ্রণী ভূমিকা রাখার পুরস্কার স্বরূপ নানা ধরনের সুসংবাদও দিয়েছে। আপনি দর্শকদেরকে জানাতেন যে কি চেতনা থেকে রাজপথের রাজনীতি এবং এই জুলাই আন্দোলনে আপনি কিভাবে আসলে সম্পৃক্ত হলেন? জি, আপনাকে ধন্যবাদ এবং পদ্মা টিভি 24.com এর সকল দর্শক শ্রোতাকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন, বাংলাদেশের যে কোনো ক্রাইসিস, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যখন বাংলাদেশ ক্রাইসিস অতিক্রম করছে, তখনই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এগিয়ে এসেছে। সে আপনি 1971 সালের দিকে তাকান, তখন দেখবেন বাংলাদেশের সাধারণ জনগণ যখন নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল, রাজনীতিবিদরা অবশ্যই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিলেন, কিন্তু পাক হানাদার বাহিনী 25শে মার্চের কালো রাতে যখন ঘুমিয়ে থাকা জনগণের উপর, সাধারণ জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপর হামলে পড়লো, নিন্দনীয় যে নরহত্যা শুরু করলো, তার পরবর্তীতে কিন্তু অনেক রাজনীতিবিদ তখন কিন্তু আত্মসমর্পণ করে বা আত্মগোপনে চলে গিয়েছিল। ঠিক তখনই 26শে মার্চে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নিজ জীবনের ঝুঁকি, নিজ পরিবারের ঝুঁকি এবং নিশ্চিত ফাঁসি হবে এটা জেনেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর সেটি ছিল বাংলাদেশের মানুষের জন্য এবং মুক্তিযুদ্ধের জন্য সেটা একটা, যেটাকে বলে তুরুপের তাস হিসেবে কাজ করেছে। এবং মানুষ তখন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছিল এবং দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে অংশ নিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকেই। কিন্তু পরবর্তীতে দেখেছেন, পরবর্তীতে শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতা উত্তর বাংলাদেশের নেতৃত্ব হাতে নিয়েছিল, তিনি কিন্তু আবার ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার যত ধরনের অপচেষ্টা সবই করেছিল। সেই পরিস্থিতিতে এক পর্যায়ে এদেশে কিন্তু দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষ পরবর্তীতে দেশে আর একটি অরাজক পরিস্থিতি, শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যাকাণ্ড, তার পরবর্তী দেশ কিন্তু আবার নেতৃত্ব শূন্য হয়েছিল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তখনও হুমকির মুখে পড়েছিল। তখনও সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সেনা ব্যারাক থেকে কিন্তু জনতার কাতারে এসেছিলেন এবং দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। পরবর্তীতে উনি যখন এই দেশটাকে একটি সুখী সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে এবং দেশের জনগণকে সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ করে দেশকে একটি গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, ঠিকই তখন আপনি জানবেন দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে কিন্তু হত্যা করা হয়। এর পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ ছিলেন, কিন্তু পরবর্তীতে দেশ আবারও ক্রাইসিসে পড়ে। একটি ফ্যাসিস্ট, একটি স্বৈরাচার এরশাদের মতো একটা আপাতমস্তক একটি স্বৈরাচারের কবলে দেশ পড়ে এবং সেই সময়ে কিন্তু অনেক রাজনীতিবিদ, আপনি দেখেছেন ফ্যাসিস্ট খুনি হাসিনা, তিনি কিন্তু এই স্বৈরাচার এরশাদের সাথে কিন্তু হাত মিলিয়েছে, আপোষ করেছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আপোষ করেননি।
পরবর্তীতে 90-এর যে গণ আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আপসহীন নেতৃত্ব ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে এই যে 2009-এর ডিসেম্বরে 8 ডিসেম্বরে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসে। এসে কিন্তু সেই তার যে পিতার যে রেখে যাওয়া যে পরবর্তীতে এই যে 2009-এর ডিসেম্বরে 8 ডিসেম্বরে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসে। এসে কিন্তু সেই তার যে পিতার যে রেখে যাওয়া যে বাকি কাজ, অর্থাৎ এই দেশটাকে একটি পরিবারের একটি সম্পত্তি হিসেবে রূপান্তর করা এবং ভারতের একটা করদ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার যে প্রয়াস ছিল শেখ মুজিবুর রহমানের, এবং সেটা ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতা আর কি গুছিয়ে দেওয়া এবং সেটাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে আর্মিতে কিছু আইন পরিবর্তন করা হয়েছিল যে আমরা পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ বাঁধলে আমরা কি ধরনের প্রশিক্ষণ নিব, সবসময় কিন্তু আর্মিতে এই এক্সারসাইজটা হতো। পরবর্তীতে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সেই প্র্যাকটিসটাও কিন্তু বন্ধ হয়েছিল। সে ধরনের এক্সারসাইজ করা নিষিদ্ধ ছিল, যে পার্শ্ববর্তী সীমান্তবর্তী যে রাষ্ট্র তাদের সাথে যুদ্ধ বাঁধলে যে ধরনের কৌশল নির্ধারণ বা যে ধরনের প্রশিক্ষণ নেওয়া দরকার সেই প্রশিক্ষণগুলো বন্ধ করে রেখেছিল। এবং সীমান্তে যে বাংলাদেশের মানুষের উপর যে হত্যাকাণ্ড, প্রতিনিয়ত হত্যাকাণ্ড চালাতো বিএসএফ, সেখানে কিন্তু বিজিবি এবং বিডিআরকে নতজানু পররাষ্ট্রনীতি ছিল তার। হ্যাঁ, জি, নতজানু পররাষ্ট্রনীতি ছিল এবং মোটা ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার সব কর্মকাণ্ডই কিন্তু শেষ করেছিল। সেই যে বাংলাদেশটাকে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের মুক্তি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, এই আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া করে যাচ্ছিলেন। এবং শেখ হাসিনা জানতেন যে খালেদা জিয়াকে অবদমিত করতে পারলেই এটা করা সম্ভব। সে কারণেই একটি মিথ্যা মামলায়, সম্পূর্ণ সর্বৈব একটা মিথ্যা মামলা, যেখানে একটি টাকারও আত্মসাৎ হয়নি এবং সেই টাকা, ব্যাংক অ্যাকাউন্ট, কোনো কিছুর সাথেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু কোনো সম্পৃক্ততা নাই। সেই একটি মামলায় তাকে সাজা দিল। সেই সাজা দিলই শুধু তা না, 5 বছরের সাজা হলো, সেটাকে এবার আপিলে যে গভর্নমেন্ট নজিরবিহীনভাবে ইতিহাস ব্রেক করা আসলে দৃষ্টান্ত, সেটাকে ডাবল করে দিল সাজা দিয়ে। তাকে আপনি অন্ধকার কারা প্রকোষ্ঠে দীর্ঘদিন রেখেছে, তাকে চিকিৎসা দেয়নি, তাকে বিদেশে যে চিকিৎসা নেওয়ার প্রয়োজন ছিল সেটাও কিন্তু তিনি পাননি। আপনি যেটি বলছিলেন যে আলোচনাগুলি সার বস্তু আপনি টেনে আনলেন, সেক্ষেত্রে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস এবং গণতন্ত্র রক্ষা দিবস নামে 2015 সালে একটি আন্দোলন শুরু করে। সেই আন্দোলনটি 93 দিন বা 91 দিন পর্যন্ত রান হয়েছিল। তখন কিন্তু এক দফা ছিল, অর্থাৎ শেখ হাসিনা পতন আন্দোলন। কেননা 14 সালের যে 5 জানুয়ারি নির্বাচন, এই নির্বাচনের পরে আরেকটা নির্বাচন দিবেন এমন কথা শেখ হাসিনা বলার কারণেই বিএনপি কিন্তু নির্বাচনের পর থেকেই চুপচাপ হয়ে যায়। 1 বছর মধ্যেও যখন নির্বাচন দিচ্ছিল না, তখন গণতন্ত্র হত্যা দিবস হিসাবেই বিএনপিকে কিন্তু রাজপথে রাজনীতি করতে হয়। সেই এক দফাটা জুলাইতে এসে আবার মাথা উঁচু করে 1 দফা হলো, 9 দফা থেকে 1 দফা হলো, অর্থাৎ সেই 10 বছর পরে যেটা আলোর মুখ দেখলো, এটিকে আসলে আপনি কিভাবে দেখেন? জি, আপনি ঠিকই বলেছেন। 5 জানুয়ারি যে নির্বাচন, সেটাকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না, কারণ যেখানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, একটি সরকার গঠন হবে। আপনি জানেন 153তম আসন, যেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা নিজেরাই ভোট দেয়নি, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গিয়েছিল। সেরকম একটি নির্বাচন, তার মানে সেখানে আমরা সেটাকে বলেছি গণতন্ত্র হত্যা দিবস। সেই ধারাবাহিকতা আমরা লাগাতার অবরোধ কর্মসূচি আমরা চালিয়ে গিয়েছি এবং সেই 1 দফা কিন্তু আমাদের 1 দফা ছিল। আজও এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত আমাদের 1 দফা আন্দোলনই কিন্তু ছিল। বিভিন্ন সময় ডাইমেনশন হাইড হয়ে গিয়েছিল, বিভিন্ন সময় হয়তো আরো অনেক কিছু যুক্ত করতে হয়েছে দেশের মানুষের প্রশ্নে, জনগণের 27 দফা এসেছে, 31 দফা এসেছে, সেটা এসেছে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে। যে এই যে ফ্যাসিবাদ আমরা দেখলাম, ফ্যাসিবাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের জন্য 27 দফা উনি ঘোষণা করেছিলেন, পরবর্তীতে 31 দফা রাষ্ট্র সংস্কারের যে পয়েন্ট 31 পয়েন্ট, সেটা কিন্তু আমাদের বিএনপি কর্তৃক প্রণীত। এবং সেটা কেন প্রয়োজন বোধ হলো, সেটা শেখ হাসিনার এই যে ফ্যাসিবাদী শাসন আমলে এটা বেশি অনুভূত হলো যে এটা খুবই দরকার, রাষ্ট্রের এখন সংস্কার দরকার। সেইটা থেকেই আজকে এই যে জুলাই গণ অভ্যুত্থান, সেটার ধারাবাহিকতা। কোঠা আন্দোলন দিয়ে যে প্রেক্ষাপট শুরু হয়েছিল, পরবর্তীতে ছাত্ররা আবার ঘরে ফিরে যায়, আওয়ামী লীগ ওই আন্দোলনটি কিন্তু কন্ট্রোল করে ফেলে। কিন্তু এবার 24-এর জুলাইয়ে তিনি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমরা স্বাধীনতা যুদ্ধের সময় যে ঘোষণা, যে ধরনের স্লোগান আমরা শুনেছি,
তুমি কে আমি কে বাঙালি বাঙালি ছিল, এবার হয়ে গেল তুমি কে আমি কে রাজাকার রাজাকার হয়ে গেল। এই রাজাকারের প্রিয়ত্ব এ জাতিকে নিতে হলো কেন? এমনটি তো আসলে প্রত্যাশা ছিল না। দেখুন, রাজাকার শব্দটি আসলে বাংলাদেশে অতিমাত্রায় প্রয়োগ হয়েছে। এটা নিয়ে অতিমাত্রায় মুক্তিযুদ্ধ এবং রাজাকার নিয়ে অতি রাজনীতির ফলে দুটি শব্দই মানুষের কাছে একটু বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে। তো রাজাকার, আপনি জানেন যে ফ্যাসিস্ট যে স্বৈরাচার সরকারের যিনি প্রধান ছিলেন, তিনি কোনো ধরনের সমালোচনায় সহ্য করতে পারতেন না। তিনি মনে করতেন যে একটি প্রত্যন্ত বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের একটি ইউনিয়নের একটি গ্রামে একটি ওয়ার্ডে যা ঘটবে সেটা আমার অর্ডারে ঘটতে হবে, এবং ওখানে কোনো বিচারের প্রয়োজন হলে সেটা আমি ওই বিচারটা আমি করব। অর্থাৎ দেখবেন যে একটি গ্রামে একটি নারী ধর্ষিত হয়েছে, গ্রামে একটি হত্যাকাণ্ড হয়েছে, তখন তারা বলতো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এর কারণ কি? কারণ দেশে কোনো বিচার ছিল না। প্রধানমন্ত্রী নিজে যেটাই হস্তক্ষেপ করতো সেটা ছাড়া এদেশে কোনো বিচারই ছিল না। সেখানে হত্যা, গুম, নৈরাজ্য, দখলদারি, লুটপাট, এগুলোতে রাষ্ট্র ছেয়ে গিয়েছিল। তো কোঠা আন্দোলন চলছিল। আপনারা জানেন যে চাকরিতে যে মুক্তিযুদ্ধের কোঠা, বিভিন্ন যে কোঠা ছিল, সেই কোঠার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করছিল। এক পর্যায়ে 14 জুলাই শেখ হাসিনা সমস্ত গণমাধ্যমের সামনে বলে যে কোঠা কি মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে। এটা সাধারণ ছাত্রদের মধ্যে কিন্তু একটা ব্যাপক তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এবং তারা এর বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত শিক্ষাঙ্গনে তারা নেমে আসে। যে একটি স্লোগান, সেটা হলো যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই যে একটা ভাইব সৃষ্টি হলো, তখন আমি জাতীয়তাবাদী যুব দলের একজন কর্মী হিসেবে আমরা কিন্তু, আপনি জানেন, জাতীয়তাবাদী ছাত্র দল এই যে জুলাই আন্দোলনের ছাত্রদের যত মুভমেন্ট, সমস্ত মুভমেন্টে কিন্তু তারা সমর্থন করেছে। ক্যাম্পাসে নির্দেশনা ছিল যারা ক্যাম্পাসে অবস্থান করছো তারা এই আন্দোলনে অংশ নাও, যারা ক্যাম্পাসের বাইরে আছে তারা আমরা কিন্তু রাজপথে অংশ নিয়েছি। এবং আমরা আমাদের যুব দলের পক্ষ থেকে আমাদের যুব দলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, আর আমি দক্ষিণ যুব দল করি, তখন যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, কারণ তখন যুবদল দক্ষিণের আহ্বায়ক তিনি কারারুদ্ধ ছিলেন। তো ওনারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে তোমরা ছাত্র দলের পিছনে, যেন আমরা যুব দল এটা আমাদের আইডেন্টিফাই না হয়, আমরা ছাত্র আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি, সেই হিসেবে ছাত্র দল আগে থাকবে, যুব দল ঢাকা মহানগর দক্ষিণ বা যুব দলের কর্মীরা ছাত্র দলের পিছনে থাকবে। তখন কিন্তু আমরা তাদের পিছনে জয়েন করেছি, জয়েন করে আমরা এই স্লোগান দিয়েছি, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমরাও কিন্তু তখন থেকে আমরা কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত। পরবর্তীতে জানেন 16 জুলাই আবু সাইদ, তারপরে চিটাগাং ওয়াসিম, এদের হত্যাকাণ্ডের পরে এই বাংলাদেশের ছাত্ররা ফুঁসে ওঠে, জনগণ ফুঁসে ওঠে। পরবর্তীতে কিন্তু আমরা স্লোগান দিয়েছি যে আমার ভাই মূল্য কেন, খুনি হাসিনা জবাব চাই, তারপরে হচ্ছে কি তোর কোটা তুই ফিরাই নে, আমার ভাইকে ফেরত দে, এ ধরনের স্লোগান আমরা দিয়েছি আমরা। কারণ হচ্ছে যে আমরা এই কোঠার আন্দোলন আমরা করছি, ছাত্রদের সাথে সমর্থন দিচ্ছি, কিন্তু আমাদের কোনো ছাত্র জনতা যে হত্যাকাণ্ডের শিকার হবে এটা চিন্তাও করেনি কেউ। কিন্তু ফেসিস্ট কায়দায় সে আন্দোলন দমাতে গিয়ে সাধারণ ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে এবং বহু ছাত্র হতাহত হয়। আপনি জানেন পরবর্তীতে আন্দোলন তো ভিন্ন রূপ নেয়। 17-18 জুলাই বাংলাদেশে এই আন্দোলনকে ক্যামোফ্লাইজ করা, অর্থাৎ এই আন্দোলন যে সাধারণ মানুষের আন্দোলন, এই আন্দোলনটি যেন ছাত্র জনতা সাথে সাধারণ মানুষ যে এখানে তারা যুক্ত হলো, এই যুক্ত হওয়ার পিছনে যে কৌশলগুলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান নিয়েছেন, যেভাবে তিনি বিনিদ্র রাত দিন যাপন করে যেভাবে আপনাদেরকে পেট্রোনাইজ করেছেন, যেভাবে ফলো আপ করেছেন, এবং ছাত্রদের সাথেও তিনি যেভাবে যোগাযোগের মাধ্যমে আন্দোলনটাকে এক দফায় রূপান্তরিত করার জন্য যে প্রেক্ষাপট সৃষ্টি করেছেন, সেক্ষেত্রে তারেক রহমানের এই নেতৃত্বগুলিকে আসলে আপনারা কিভাবে ওন করছেন? দেখুন, আপনি জানবেন যে কোনো একটা ইনসিডেন্ট যখন ঘটে, সেই ইনসিডেন্ট সাধারণ মানুষের মাধ্যমে ঘটতে পারে, কিন্তু ওই ইনসিডেন্টের সমাধানটা একজন রাজনীতিকের হাত দিয়ে হয়। জি, রাজনীতি আপনি দেখেন এই পাশেই এখন একটা হঠাৎ করে দুজনের সাথে একটা বিশৃঙ্খলা শুরু হলো, একটা ফাইটিং শুরু হলো, যে কোনো একটা ইস্যু নিয়ে, সাইকেল নিয়ে, মোটরসাইকেল নিয়ে, বা তা কারো গায়ে ধাক্কা লেগেছে, এমন দেখবেন যে 5-10 মিনিটের মধ্যে ওখানে কিছু রাজনীতিবিদ ওখানে জয়েন করবে এবং তাদের মাধ্যমে এটা সমাধান হবে।
এটাই বাংলাদেশ, এটাই এশিয়া, এটাই সারা বিশ্বের হচ্ছে সমাজনীতির মূল যে একটা সামাজিক গ্রুপ পরিগ্রহ বা সামাজিক কাঠামো, এটাই হলো সামাজিক বিন্যাস বা এটাই হলো সিস্টেম। তো যখন এই কোঠা আন্দোলন, মানুষের অধিকার নিয়ে কোনো আন্দোলন হয়, কোনো কথা বলে কোনো গোষ্ঠী বা গ্রুপ, তখন সেখানে রাজনীতিবিদরা অংশ নেয়। রাজনীতিবিদরা যেটা ন্যায়সঙ্গত সেটাকে সমর্থন করে, আর যারা অপরাজনীতি করে তারা আবার যারা অন্যায় অবিচার সেটাকেও এক গ্রুপ রাজনীতিবিদ সমর্থন করতে পারে। কিন্তু আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, তিনি এটাকে সমর্থন দিয়েছেন। আর জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কোঠা আন্দোলনের যখন তুঙ্গে, তখন ছাত্রদের পাশে নিয়ে এসে দাঁড়িয়েছেন এবং আমাদের দলের নেতাকর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন ছাত্রদের আন্দোলনে তোমরা সম্পৃক্ত হয়ে যাও। পরবর্তীতে এই যে ছাত্র আন্দোলনটা আর ছাত্র আন্দোলনের কোঠার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, কারণ আপনারা জানেন যে অনেক রাজনীতিবিদ তখন কিন্তু কোঠা সংস্কার না বলেছিলেন, প্রয়োজন রাষ্ট্র সংস্কার। তার মানে কি, এখন আমরা কোঠা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, রাষ্ট্র সংস্কার মানে এই শেখ হাসিনার পতন চাই আমরা। মোটামুটি এক দফা ছিল প্রথম থেকেই, কিন্তু একটা এক দফায় যেতে গেলে একটা গতি প্রকৃতি, আন্দোলনের কিন্তু গতি প্রকৃতি চেঞ্জ হয় টাইম টু টাইম। তো সেখানে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এইটাকে আন্দোলনটাকে আপনার টেক ওভার করেন, অ্যাকচুয়ালি টেক ওভার করে তিনি আমাদের দলের সর্বপর্যায়ের নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়ে দিয়েছিলেন, তোমরা ছাত্রদের সাথে ওদের আন্দোলন ফলো করো, করে ওরা যে ধরনের কর্মসূচি দেয় সেই সমস্ত কর্মসূচিতে তোমরা ইনভলভ হয়ে যাও। প্রতিদিনের দিনলিপি একজন নুর আলম সিদ্দিকী সোহাগের কেমন ছিল 14ই জুলাই থেকে একেবারে 5 আগস্ট পর্যন্ত, ছোট ছোট দিনলিপি যদি আপনি জানাতেন যে 5 তারিখ পর্যন্ত আপনি রাজপথে কিভাবে, কোন প্রেক্ষাপট ঘটেছিল আপনার সামনে, দৃশ্যত আবেগ ঘন বিষয়গুলি। দেখুন, আমরা যারা রাজনীতি করি, আমরা দেশপ্রেম থেকে আসলে পলিটিক্সটা করি, সেটা ভিন্নতা থাকতে পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে। আমরা স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা জীবনের ঝুঁকি নিয়েই পলিটিক্স করি সবসময়। কারণ আমার রাজনীতির বয়স ধরেন আপনি বলেছেন 2 যুগের অধিক, জি, সেখানে কিন্তু বহুবার এমন ঘটনা ঘটেছে আমার কিন্তু মারা যাওয়ার কথা ছিল, হত্যাকাণ্ডের শিকার হতে পারতাম, কখনো অপর পক্ষ রাজনীতি দলের মাধ্যমে, কখনো পুলিশের মাধ্যমে বা অন্য কোনো গোষ্ঠীর মাধ্যমে আমাদের হত্যাকাণ্ড হসে। এই জুলাই আন্দোলন ছিল এমনই একটা আন্দোলন যেটা বিশেষ করে 18 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত প্রতিটা দিন আমরা 5-10 বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। সেটা আপনার যখন 14ই জুলাই শেখ হাসিনা বলল যে ওই যে তুমি কি আমি, অর্থাৎ রাজাকারের নাতিপুতি, মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে, তখন আমরা কিন্তু রাজপথে আমাদের নির্দেশনা আসে। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন আমাকে ফোন করেন, ফোন করে বলেন যে আপনি সমস্ত থানা ওয়ার্ড নেতৃবৃন্দকে বলেন পার্টি অফিসের সামনে থেকে ছাত্রদল মুভমেন্ট করবে, ছাত্রদলের পিছনে থাকবেন আপনারা, সেখানে আপনারা আন্দোলনে অংশ নেন। আমরা কিন্তু হাজার হাজার নেতা কর্মী নিয়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করি। আমাদের এই যে স্লোগান ছিল যে তুমি চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটা ছিল আমাদের প্রথম দিককার স্লোগান। এরকম 14, 15, 16ই জুলাই যখন আবু সাইদের হত্যাকাণ্ড হলো, তখন কিন্তু স্লোগানটা ভিন্ন হয়ে যায়। আমরা প্রতিদিনই এই ধরনের কর্মসূচি, বিভিন্ন ব্লকেট কর্মসূচি ছিল, বিভিন্ন মিছিল, বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল, সেগুলোতে আমরা প্রতিনিয়ত অংশ নিচ্ছিলাম। 18 জুলাই এরকম একটা কর্মসূচি ছিল, আবু সাইদ হত্যাকাণ্ড এবং আরো হত্যাকাণ্ড এবং ছাত্রদের উপর নির্বিচারে গুলি বর্ষণের বিষয়ে আমরা একটা বিক্ষোভ মিছিল ছিল। সেখানে আমাদের স্পট ছিল হচ্ছে মতিঝিল ফকিরাপুলের যে কাঁচা পাথর, ওইখানে ছাত্রদল থাকবে, আমরা পিছনে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ থাকবো। সেভাবে আমরা ইনস্ট্রাক্টেড হয়ে ওখানে উপস্থিত হই। পুলিশ ব্যাপকভাবে আপনার ঘিরে রাখে ওখানে, আসলে কারণ প্রবেশ করাটাই টাফ ছিল ওখানে। সেখানে হাজার হাজার নেতা কর্মী বাই দিস টাইম প্রবেশ করে, আমরাও মিছিল শুরু করি, পুলিশ গুলি করা শুরু করে, পুলিশ অতর্কিত গুলি করা শুরু করে। গুলি করলে ছাত্র জনতা আমরা যারা ছিলাম, আমরা বিভিন্নভাবে আমরা আর কি ছড়িয়ে ছিটিয়ে যাই গুলি এবং টিয়ার শেলের ফলে। পরবর্তীতে আপনি জানেন 18 জুলাই তখন কিন্তু এরপরে কিছুক্ষণ আমি আমি যেখানে থাকি বাসায় ঢোকার পরে একটু পরে আবার আমাদের দক্ষিণের সদস্য আবার ফোন করে রবিউল ইসলাম নয়ন যে এক্ষুনি আমাদের স্পট হলো শান্তিনগর ওই কর্ণফুলির সামনে এসে পরিবহন এই এরিয়াতে যুবদলের প্রেসিডেন্ট আব্দুল মুনায়েম মুন্না ভাই আসবেন, আমরা এখানে মিছিল করবো, ছাত্রদলে থাকবো। তখন কিন্তু ব্যাপকভাবে ছাত্ররা মিছিল করে বিভিন্ন জায়গায় ব্লকেট তৈরি করেছে। আমরা তখন যুবদলের প্রেসিডেন্ট
জনাব আব্দুল মুন্না ভাই আসেন এবং আমরা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ থেকে হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হই। সেখানেও আমরা কিন্তু এই যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, আবু সাইদের ক্যাম্পাসে গুলি কেন, শেখ হাসিনা জবাব চাই, ছাত্র হত্যার বিচার চাই, এই মর্মে আমরা বিভিন্ন স্লোগান দিই। এবং যে কোঠা যে 19 তারিখ থেকে লাগাতার 10 দিনের জন্য ইন্টারনেট শাটডাউন শুরু হলো। দেশের মানুষ কোনো খবর জানতে পারছে না। প্যাকেজ টেলিভিশনের যা চাচ্ছে তারা আমাদেরকে বিভিন্ন রাঁধুনিদেরকে দেখাচ্ছে। এদিকে ছাত্ররা মারা যাচ্ছে, রাষ্ট্র আমাদের সাথে প্রহসন করছে। এমন অবস্থায় আন্দোলনের সাথে যোগাযোগের ব্যাপারটা যেহেতু ইন্টারনেট বন্ধ, এই কিভাবে আসলে এইগুলো আপনারা হ্যান্ডেল করলেন? দেখেন 18 জুলাই আমি আর একটু ব্যাকে যাই। 18 জুলাই তখন কিন্তু আসলে হোয়াটসঅ্যাপে ডাটা বন্ধ হয়ে গেছে। তখন যারা ওয়াইফাইতে ছিল তারা মেসেজ পাচ্ছে, আর বাকিরা পাচ্ছে না। আর রেগুলার ফোন ব্যবহার করে রেগুলার ফোন তারা ট্র্যাকিং করছে, তুলে নিয়ে যাচ্ছে। ফলে 18 জুলাই আমরা খুব মানে ডিরেক্ট ফোনে আমরা মানে বেশি সংখ্যক নেতাকর্মীর সাথে যুক্ত হতে পারিনি। তো 18 জুলাই আমরা কিন্তু সেই দুপুর থেকে আমরা রাত 9টা পর্যন্ত কিন্তু এই রোডে আমরা অবস্থান নেই। আমরা সেখানে কিন্তু আমরা পরবর্তীতে আমরা ব্যাপক ম্যাসাকার হয় এই রোডে, এই যে কাকরাইল পর্যন্ত রমনা থানা, আমরা রমনা থানার পুলিশের সাথে আমাদের সংঘর্ষ বাদে রমনা থানা পুলিশ আমাদেরকে সন্ধ্যার পরে 18 জুলাই আমাদেরকে থানার বিল্ডিং এর উপর থেকে আমাদের গুলি করতে করতে এবং চারিপাশ থেকে ঘিরে ফেলে। রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আমরা 18 জুলাই সেখানে আমরা ব্যাপক আন্দোলন সংগ্রাম করি এবং সেখানে মোটামুটি কথা ম্যাসাকার হয়, যেটা ম্যাসাকার হয় রমনা থানা, ট্রাফিক হেড অফিস, ট্রাফিক ইয়ার থেকে শুরু করে গাড়ি, সরকারি গাড়ি ঘোড়া যা যা আছে ব্যাপক মেসাকার ছাত্র জনতা করে। আমরা কিন্তু ওখানে অবস্থান নেই। পরবর্তীতে নেটওয়ার্ক বন্ধ, সবকিছু বন্ধ। কিন্তু 19শে জুলাই আমাদেরকে স্পট দেওয়া হয় যে আমরা প্রেস ক্লাবে এবং আমরা গণপূর্ত ভবনের এখান থেকে আমরা দক্ষিণ যুবদল যাবো, এখানে একটা বিরাট জনসমাগম হবে এই আন্দোলনে আর কি। শেখ হাসিনার পতন বলেন, 9 দফা বলেন, এই ধরনের আর কি যে ছাত্রদের সাপোর্টিং বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সব সমর্থনে। তো আমরা 12টার সময় আমি ব্যক্তিগতভাবে আমার 12টার সময় আমি বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানে পৌঁছাই, আমি কিছু নেতাকর্মী সব দেখি যে এখানে গুলি করা শুরু করছে পুলিশ। পরে জানতে পারলাম রিজভি ভাইকে, আমাদের রুহুল কবির রিজভি ভাই বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, তাকে প্রেস ক্লাব থেকে অলরেডি গ্রেপ্তার করে ফেলেছে এবং কাউকে ভিড়তে দিচ্ছে না। তো আমাদের স্পট ওখানে, কিন্তু আমরা কৌশলে এই গুলির মধ্য দিয়ে রাস্তা ক্রস করে এসে আমি সেগুন বাগিচা, আপনার এইখানে একটা মসজিদ আছে ফার্নিচার মার্কেটের এখানে আমি নামাজ পড়ি। এখানে যুবদলের সাংগঠনিক সম্পাদক আপনার MK জুয়েল, কামরুজ্জামান জুয়েল সহ আরো নেতৃবৃন্দ আমরা এখানে নামাজ পড়ি। নামাজ পড়া নামাজের পরবর্তীতে এখানে আমরা অবস্থান নেই। এখানে বিজিবি পুলিশ চারিপাশে ঘিরে রেখেছে। আমরাও এখানে কিন্তু তারা টিয়ার সেল মেরেছে, আমরাও টায়ারে বিভিন্ন আগুন জ্বালিয়ে আমরা এখানে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলি। কিন্তু আমাদের দক্ষিণ যুবদলের সদস্য সচিব তখন উনি নেতাকর্মী নিয়ে কালভার্ট রোডের ওই পাশে ছিল, অর্থাৎ পল্টন টাওয়ারের ওই জায়গাটা। উনি এদিকে আসতে পারে নাই, ব্যাপক গুলিবর্ষণের ফলে আসতে পারেন। নেতাকর্মী নিয়ে উনি ছাত্রদলের সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির, তারা ওখানে অবস্থান নেয়। আর আমরা এখানে যুবদল ঢাকা মহানগরের উত্তরের শরীফউদ্দিন জুয়েল সহ কেন্দ্রীয় কিছু নেতৃবৃন্দ আমরা এখানে অবস্থান নিই। তো আপনি জানেন ওই 19শে জুলাই এই আমি জানতে পারলাম, আমার সাথে দক্ষিণ যুবদলের সদস্য সচিব নয়নের কথা হলো। তিনি বললেন যে আমরা এখানে আছি, আমাদের পাশ থেকে 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে, মেরে ফেলেছে। এই যে আপনার গোলাম রব্বানির ভাই গোলাম রুহানি, তার নেতৃত্বে পল্টনের ওসি, মতিঝিলের ওসি, তারা এখানে সরাসরি রাইফেল দিয়ে, চায়না রাইফেল জানিস হাতিয়ার, সেটা দিয়ে তারা সরাসরি গুলি করে এবং রবিউল ইসলাম নয়নকে দেখেই তাকে গুলি করে টার্গেট করে। সেখানে কিন্তু নবীন তালুকদার, আমাদের দক্ষিণ যুবদলের পল্টন থানার অন্যতম যুবদলের একজন সক্রিয় নেতা, তাকে মাথার তার গুলি এখানে গুলি লেগে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়, মস্তক ছিন্নভিন্ন হয়ে যায়। সেটা রবিউল ইসলাম নয়নের হাতে তার মৃত্যু হয়। সেখানে আপনার ঢাকা কলেজের বর্তমান সদস্য হচ্ছে মিল্লাদ হোসেনের বুকে গুলি লাগে, হাত থেকে বেরোচ্ছে। আরো 2 জন আমাদের যুবদলের এবং ছাত্রদলের নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়। ঢাকা কলেজের ইমরান, তার পা সে আজও পঙ্গু আছে এবং ওখানে শত শত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। সেই অবস্থায় তারা রাত পর্যন্ত তারা এখন প্রতিরোধ গড়ে তোলে। আমরা এখানে 4টা পর্যন্ত ছিলাম। পরবর্তীতে আমি বাসায় যাই। বাসায় যে আমি ড্রেস চেঞ্জ করে আমি এইদিকে আমার আরেকটা স্পট, সেখানে যাব। বাই দিস টাইম আমরা দেখলাম রবিউল ইসলাম নয়ন, তারপরে নাসিরউদ্দিন নাসির, তারা এখানকার এই তার সহকর্মী মারা গেছে, তারপরেও কিন্তু আন্দোলন থামায়নি। তারা কিন্তু প্রতিরোধ চালিয়ে গেছে, প্রতিরোধ গড়ে তুলছে এবং পরবর্তীতে তারা মিছিল নিয়ে পার্টি অফিসের সামনে গিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং সেখানে পার্টি অফিসের তালাও তারা খুলে, ওই দিন খুলে পার্টি অফিসে অবস্থান নেয়। এইভাবে চলছে 4 আগস্ট, অর্থাৎ থমথমে একটি রাত
হয়তো পার করেছে এদেশের মানুষ, সেই থমথমে রাতের আগের চিত্র গোয়েন্দা বিভাগের কাছ থেকে যে তথ্যটি আমাদের কাছে এসছে সেটি হলো যে 1000-এর উপরে অলরেডি তারা আসলে হত্যা করে ফেলেছে। তো 4 তারিখের পর থেকে থমথমে রাত, আগামীকাল গণভবন অবরোধ, এমন ঘোষণার ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে গণভবন অভিযান নিয়ে আসলে পরিকল্পনা করলেন? দেখুন, আপনি 4 তারিখে চলে গিয়েছেন, আমাদের এখানে প্রতিটা দিন ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রতিটা মিনিট ছিল মৃত্যুর ঝুঁকি। আমরা সারা রাত ধরে, এই যে 19শে জুলাই বললেন, 20শে জুলাইয়ের কথা শুনেন। 19শে জুলাই রাতে আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক, তার সাথে আমার বাসার সামনের গলিতে দেখা। সে যখন এখান থেকে এই পার্টি অফিস, এই সমস্ত পার্টি অফিস দখলে নিয়ে পুনরুদ্ধার করে তারা এদিক দিয়ে চলে যাচ্ছিল আর একটা জায়গায় আন্দোলনে অংশ নিতে, কিন্তু সে যেতে পারেন। তাকে আমি বলছি ঠিক আছে চলো, আমি তোমাকে ওইদিকে আগাই দিতে যাওয়ার সাথে সাথে গুলি করে, মানে চারিপাশে ঘিরে গুলি শুরু করেছে। তখন তার আর বের হওয়ার কোনো উপায় ছিল না। তখন আমার বাসায় সে ওই রাত ছিল, 19শে জুলাই রাতে আমার বাসায় ছিল, এবং সেখানে থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে নির্দেশনা দেয় সর্বাত্মকভাবে 1 দফার আন্দোলন, এটাই ফাইনাল মুভমেন্ট, তোমরা সর্বাত্মকভাবে নিয়ে যাও। তখন কিন্তু কারফিউ জারি করে, 144 ধারা কারফিউ, যে আগামীকাল 20শে জুলাই বাংলাদেশে কোনো মুভমেন্ট 5 জনের অধিক রাস্তায় চলা যাবে না, বিভিন্ন ইস্যু আসে। তখন পুরো বাংলাদেশ কিন্তু স্তব্ধ। কিন্তু ওই সময় আমার বাসায় বসে নাসির উদ্দিন নাসির এবং আমাদের দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, তারা সিদ্ধান্ত নেয় মুন্না ভাইয়ের ইনস্ট্রাকশনে, যে সিদ্ধান্ত নেয় যে আমরা কালকে কারফিউ ভেঙে প্রথম মিছিল করবো। আমরা স্পটও নির্ধারণ হয়ে যায় শান্তিনগরে। ঠিকই নাসিরের নেতৃত্বে একটা মিছিল হয়, কারফিউ ভেঙে তারা মিছিল করে। এটাই বাংলাদেশে একমাত্র মিছিল। আর আমরা আর একটা মিছিল করি, সেটা হলো দ্বিতীয় মিছিল, সেম টাইমে রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে, দক্ষিণ যুব দলের সদস্য সচিব। সেই মিছিলেও কিন্তু বিজিবি সোয়াট আমাদেরকে গুলি করেছিল। তো তার পরবর্তীতে ওই দিন বিকালবেলা আমাদেরকে রবিউল ইসলাম নয়ন আমাকে ফোন করে, যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ, কিন্তু প্রশাসন কিন্তু রবিউল ইসলাম নয়নের ভয়েস ট্র্যাকিং করতেছে, অর্থাৎ এই ভয়েসটা দিয়ে যে কোনো নাম্বারে কথা বললেই প্রশাসন জেনে যাচ্ছে যে রবিউল ইসলাম নয়ন কি বলতেছে। তো রবিউল ইসলাম নয়নের যে নির্দেশনা ছিল, সেটা একটা পার্টি যখন একটা সরকারের সর্বোচ্চ মুভমেন্ট থাকে একটা সরকার পতনের জন্য, সেটা যে ধরনের নির্দেশনা থাকা লাগে, যে সরকারি অফিস আদালত কোনো কিছু চলবে না, গাড়ির চাকা চলবে না, আমাকে বললো যে অ্যাডভোকেট আপনি এই নির্দেশনা দিয়ে দেন। কিন্তু পুলিশ ডিবি তাকে পর্যবেক্ষণ করছিল। সন্ধ্যার দিকে তাকে ব্রেকি করে ফেলেছে। সে পরবর্তীতে তাকে মালিবাগ রেল গেটে ডিবি পুলিশ রাত 8টার দিকে তাকে কিন্তু ঘিরে ফেলে। ঘিরে মুহুর্মুহু 2-3টা মাইক্রোবাস একসাথে এসে তাকে কিন্তু শুট করে। তাকে বহনকারী যে মোটরসাইকেলে একজন ছিলেন, তিনি একজন সাংবাদিক এবং ছাত্রদলের নেতা। তিনি আমাদের বর্তমান যুবদল দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য। তখন তিনি দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি ছিল, আমিনুল ইসলাম ইমন। তো তার গায়ে প্রেস একটা ভেস্ট ছিল। আপনি জানেন যে 28শে অক্টোবর যে বিরাট 23 সালে যেটা সমাবেশ ছিল, সেখানে কিন্তু রবিউল ইসলাম নয়ন প্রেস লাগানো একটা ভেস্ট পরে আলোচিত হয়েছিলেন। আন্দোলন সংগ্রামে তিনি অনেক ভূমিকা রেখেছিলেন। তখন ওই প্রেস পড়া ছিল, তখন ডিবি মনে করছে এইটাই মনে নয়ন, প্রেস পড়া। তখন সে নয়ন মনে করে তাকে কিন্তু মানে কয়েক রাউন্ড আর কি শটগানের গুলি ঠেকিয়ে করা হয়, পায়ে, ব্যাক সাইডে, হাতে, বুকে, এবং মৃত ভেবে। কিন্তু রবিউল ইসলাম নয়ন তখন ওই আর কি আল্লাহ তাকে আর কি রক্ষা করেছে, সে লাফ দিয়ে আর কি মানুষের সাথে মিশে গিয়ে মোটামুটি, আর তাকে টার্গেট করে যে গুলি করেছিল সে আর পড়ে যায়। তো তিনি ওই যাত্রায় বেঁচে যায়। পরবর্তীতে আপনি জানেন যে এই যে আমিনুল ইসলাম ইমন আহত হলো, আমি জানতে পারলাম একজনের মাধ্যমে, তাকে ঢাকা মেডিকেলে ফেলে রাখা হয়েছে। পরবর্তীতে আমি তার মোটরসাইকেলটা তারা নিয়ে যায় পুড়িয়ে ফেলছে, হাতে ছিল, আমরা পরে জেনেছি। তো পরে আমি ঢাকা মেডিকেলে গেলাম, যে তাকে কোথাও আমি ডাক্তার রফিক ভাই স্বাস্থ্য সম্পাদক ওনাকে বললাম, কিন্তু রোগীর তালিকায় ওনাকে পাওয়া যাচ্ছে না। তা আমরা ভেবেছি যে তাহলে রোগীর তালিকায় পাওয়া যাচ্ছে না। তখন উনি বললো যে তাহলে আপনি এক কাজ করেন, মর্গে খোঁজ নেন। তখন আমি কিন্তু নিজে কয়েকটা মানে বার্ন ইউনিটের মর্গ, ঢাকা মেডিকেলের মর্গ আমি নিজে দেখেছি। তো আমার বার্ন ইউনিটের মর্গে যে তার মতো একটা বডি দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ, আমি হাউ মাউ করে আমার কান্না এসেছে, এই তো মানে ইমন ভাই দেহ। তো পরে দেখলাম যে না, পরে আমার সাথে একটা ছেলে ছিল, সে তার নাম রনি, সে পরবর্তীতে যে মর্গে পোস্টমর্টেম হয় ওখানে সেকেন্দার ভাই আছে। রফিক ভাই বললো তুমি সেকেন্দারকে যে আমার কথা বলো, ও তোমাকে সাহায্য করবে। পরে সেকেন্দার ভাইকে রফিক ভাইয়ের পরিচয় দিলে সে আমাদের ওই রনিকে ওই মর্গে প্রবেশ করতে দেয়। রনি বললো যে ভাই যে পরিমাণে লাশের স্তূপ, তো এটা ভাই খুঁজে পাওয়া সম্ভব না, ছবি লাগবে তার। তো কয়েকটা লাশ দেখছে, শত শত লাশের স্তূপ পোস্টমর্টেমের ওখানে। সেখানে আমি যে একটা মহিলা কাঁদতেছে,
আমার হাজবেন্ড অটো চালায়, তাকে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করে মাথা মেরে ফেলছে। পরে আমার জেলখানায়, আমি কাশিমপুর কারাগারে ছিলাম জানেন 27 অক্টোবর থেকে 23 জানুয়ারি পর্যন্ত। তখন আমার জেলে একজন ছেলে ছিল, কর্মী, যুবদলের বাড্ডার ওইদিকে বাড়ি তার। সে বললো যে ভাই চিনছে না, আমি অমুক, আমার মামা এরকম আন্দোলনের রাস্তায় আসছে, হেলিকপ্টার থেকে গুলি করে আমার মামাকে মেরে ফেলছে ভাই। এরকম বহু লাশ দেখলাম। এবং আমি ঢাকা মেডিকেলের ওই যে ওর লাশ খুঁজতে যে বা ওই রোগীটাকে খুঁজতে যে আমি ঢাকা মেডিকেলের সামনে কয়েক ঘন্টা অবস্থান করেছি, ইমার্জেন্সির সামনে। আমি তখন দেখছিলাম যে প্রতি এভরি 30 সেকেন্ড ওই অ্যাম্বুলেন্স আসছে। সে অ্যাম্বুলেন্স কিসের? কারো মাথায় গুলি, কারো পেটের গুলি। এটি ছিল আপনার 21 জুলাই। তাহলে চিন্তা করেন, তো 21 জুলাই 22 জুলাই এইভাবে, অর্থাৎ 19 জুলাই ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে রাষ্ট্র যেভাবে হত্যাযজ্ঞে যখন মেতে ওঠে, তখন সেটি কত বড় নৃশংস উদাহরণ হিসেবে যে ট্রাইব্যুনালের বিচারটি হচ্ছে, সেই বিচারটির দিকেও তো আমরা আসলে যেভাবে এগিয়ে যাচ্ছি, আপনি এটিকে কীভাবে দেখছেন আন্দোলনের এই ক্ষেত্রটাকে আপনি কীভাবে আসলে দেখেন? হ্যাঁ, অবশ্যই যে গণহত্যা, এরকম গণহত্যা বাংলাদেশের মানুষ পাক হানাদার বাহিনী ছাড়া আর বাংলাদেশের ইতিহাসে অনেক স্বৈরাচার ছিল। শেখ মুজিবুর রহমান একজন স্বৈরাচার, হোসেন মোহাম্মদ এরশাদ একজন স্বৈরাচার, তারাও কিন্তু এত হত্যাকাণ্ড করেনি, এত গুলি বাংলাদেশের মানুষের বুকে চালায়নি তারা যে হত্যাকাণ্ড চালাইছে। আমি আরেকটু আপনাকে এই নিব, দেখেন এই যে এত 20 জুলাই, এই যে 20 জুলাই যে আমাদের রবিউল ইসলাম নয়ন, দক্ষিণের সেক্রেটারি, তাকে গুলি করা হয়, সে আহত হয়। তো সেখানে পরবর্তীতে কিন্তু আমাদের দক্ষিণ যুবদল কিছুটা নেতৃত্ব শূন্য দেখা দেয়, কারণ মানুষ আতঙ্কিত হয়ে যায়, সমস্ত নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে যায়। পাশে লাশ, হাতের পাশে কর্মী, সহকর্মীর মৃত্যু, এগুলো দেখে কিন্তু মানুষের ঘর থেকে বের হচ্ছিল না এরকম একটা পর্যায়ে। আপনি জানেন মার্চ ফর জাস্টিস একটি প্রোগ্রাম ঘোষণা করা হয় সুপ্রিম কোর্ট বাজারের সামনে, হাইকোর্টের সামনে দিয়ে এটা হবে। সেই প্রোগ্রামে কিন্তু মানুষ আসতে পারেনি তেমন একটা। আমাদের দক্ষিণ যুব দলেরও সেটা স্পট ছিল, আমাদের লোক নেতাকর্মী এসেছিল, অনেক সংখ্যা অনেক কম ছিল তুলনামূলকভাবে। পরবর্তী আন্দোলনে যেমন দেখা গেছে, ছাত্রদের যে যারা মুভমেন্ট করতেছে এদের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো অংশগ্রহণই ছিল না। তো এরকম একটা ব্যাপার ছিল, অংশগ্রহণই ছিল না। ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল সেখানে, আইনজীবীরা ছিল সেখানে। তো এইখানে ব্যাপক মুভমেন্ট হয়, সেখানে অনেক ছাত্রকে তারা গ্রেপ্তার করে পুলিশ, সেখানে আমাদের আইনজীবী, সিনিয়র আইনজীবীরা তাকে ছাড়িয়ে নেয়। সেটা আল জাজিরায় প্রকাশিত হয়েছে এই নিউজ। পরবর্তীতে এই আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য আমার দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরামর্শক্রমে ওনার আমাকে দক্ষিণ যুব দলের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে, অর্থাৎ এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, খুনি হাসিনার পতন আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য আমাকে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে চিঠি ইস্যু করে। তারপর থেকে আমি দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে আমি প্রতিটা প্রোগ্রাম, আমাদের তখন ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিল এম এ গাফফার ভাই, আর দক্ষিণ যুব দলের সেক্রেটারি রবিউল ইসলাম নয়ন, তিনি ওভার ফোনে আমরা সারা রাত ধরে প্রোগ্রাম অর্গানাইজ করতাম। এবং প্রতিটা মুভমেন্ট কিন্তু আমরা দেখেছেন, আমাদের কাছে সব এভিডেন্স আছে যে আমরা শহীদ মিনারে কিভাবে মুভমেন্ট করেছি হাজার হাজার নেতা কর্মী নিয়ে। 2, 3, 4 তারিখে আমরা শাহবাগের সমস্ত ম্যাসাকারগুলো আমরা করেছি এবং সেখানে আমাদের সর্বাগ্রে আমরা অবস্থান নিয়েছি। তখন কিন্তু রবিউল ইসলাম নয়ন গুলিবিদ্ধ অবস্থায় আমি তাকে অনুরোধ করছি যে আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, তো আমি সে কারণে আমি কেমন প্রোগ্রাম অর্গানাইজ করতেছি, নেতাকর্মী আমার ডাকে কেমন সাড়া দিয়েছে, আপনি সেটা সরাসরি এসে দেখেন এবং আজকে নেতৃত্বটা মিছিলের আপনি দেবেন। আমি তো আহত, আমি আপনি খুঁড়া থাকেন যা থাকেন আপনাকে আজকে আসতে হবে, কারণ আপনি দেখেন আজকে আপনার নেতাকর্মী, কত হাজার নেতাকর্মী আজকে শেখ হাসিনার পতনের জন্য উন্মুখ হয়ে তারা রাস্তায় নেমে এসেছে। কিন্তু সে এসেছিল এবং শাহবাগে এসে অবস্থান নিয়েছিল। এই তার পরবর্তীতে 5ই আগস্টের কথা যদি বলেন, 5ই আগস্ট কিন্তু সবার আগে তখন 10-15 জন নেতা মানে সাধারণ মানুষ শাহবাগে পৌঁছেছে। তখন কিন্তু আমি সর্বাগ্রে আমি মানে ডিসিশন নিয়েছি, আমি একাই ডিসিশন নিয়েছি। আমার সিনিয়র নেতৃবৃন্দকে অনেক ক্ষেত্রে উপেক্ষা করেছেন, আমরা এখনই মুভ করব। সিনিয়র নেতৃবৃন্দের কথা ছিল যে আরেকটু পরে যাই, কারণ ঢাকা মেডিকেলে গুলি করছে, শহীদ মিনারে গুলি করছে, সেখানে হত্যাকাণ্ড হচ্ছে, ছাত্র জনতার উপরে তারা গুলি করছে। আমরা ছাত্ররা আসুক তারপরে আমরা যাই। আমার কথা হচ্ছে না, আমরা হব পথ প্রদর্শক, আমরা যাব, আমাদের দেখে ছাত্ররা আসবে। ঠিকই তাই হয়েছিল। আমরা এখানে পুলিশ এবং আর্মি ছিল, আমাদের একদম বন্দুক তাক করা। আমরা কিন্তু সেগুলো ওভাল মানে তাদেরকে কোনো পরোয়া না করে আমরা কিন্তু এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এখন যাবি, এরকম স্লোগান দিতে দিতে কিন্তু আমরা মুভ করি। মুভ করে আমরা কিন্তু শাহবাগে অবস্থান নেই এবং আমাদের অবস্থান নেওয়ারও 1 ঘন্টা পরে বিভিন্ন কর্নার থেকে ছাত্র জনতা শাহবাগে জড়ো হওয়া শুরু হয়। 5ই আগস্টের কথা বললাম। এরপরে শুরু হলো একেবারে গণভবন অভিযোগে মানে মুখে যাত্রা,
এই যাত্রার পরে গণভবনের যে চিত্রগুলি, সেটিও আসলে অনেকের জীবনের অনেক স্মরণকালের বিষয়টি। ওই দিনটির বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, এবার তো এতদিন তো রক্ত দেখা, এতদিন তো আবেগের জায়গায় থাকা, এখন বিজয়ের একটি জায়গা। এই বিজয়টি আসলে একজন সোহাগের হৃদয় আসলে কিভাবে ধ্বনিত হয়েছিল? দেখুন, আমরা প্রকৃতপক্ষে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দক্ষিণ যুবদল আমরা গণভবনের দিকে মুখ করি নাই। আমরা শাহবাগে অবস্থান, আমাদের নির্দেশ হলো শাহবাগে অবস্থান নিতে হবে। পরবর্তীতে আমরা যখন আমাদের কাছে মেসেজ আসে যে শেখ হাসিনা পলায়ন করেছে, সেনাপ্রধান ভাষণ দিছে, তখন আমরা কিন্তু বিজয় মিছিল করি। সেখানে সেই মিছিল আমরা বিভিন্ন দিকে মুখ করি, ওই বাংলা মোটরের দিকে, মানে বিজয় মিছিল হয়। সেখানে আপনার দেশ একদম বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। তখন জাতির উদ্দেশ্যে আসলে জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য দরকার ছিল। তখন আমাকে দক্ষিণ যুবদলের সদস্য ফোন করে, শিগগিরই আপনি ইসে আসেন, একটা ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রকাশিত হবে, এটা 21 টেলিভিশনে, এখানে আসেন, ওইখানকার চেয়ারম্যান ডাকস, ওখানে যেতে হবে। ওখানে গেলাম, ওখানে যে দেখলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য ওনারা প্রচার করছেন এবং উনি ওখান থেকে সমন্বয় হচ্ছে আরো বিভিন্ন চ্যানেল সেখানে যে তারাও কিভাবে প্রচার করবে সেগুলো মানে কার্যক্রম আমরা অংশ নিয়েছিলাম। যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিবেন, জাতিকে সুশৃঙ্খল থাকতে, বিশৃঙ্খলা না হয়, ঐক্যবদ্ধ থাকার জন্য এবং ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তিনি জাতিকে ডাক দিবেন। সেই জন্য এই বক্তব্যটা প্রচার করা খুব জরুরি ছিল, সেটা নিয়ে আমরা কাজ করেছি। 1/11-এ যাকে নির্যাতন করে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, যাকে রাজনীতি করতে না দেওয়ার জন্য মুসলিকা পর্যন্ত আদায় করা হয়েছিল, তিনি যেভাবে দলটিকে একেবারে রুট পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে যেভাবে বৃদ্ধি করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সময়ের বিচার করে 6 ঘন্টা যে পার্থক্য রয়েছে লন্ডন টু বাংলাদেশ, বিনিদ্র থেকে যেভাবে দেশের নেতাকর্মীদের সাথে, ওয়ার্ড পর্যায়ের নেতাদের সাথে সম্পর্ক রেখে যে নেতৃত্ব গঠন করেছেন, এই আন্দোলনের অন্যতম মহানায়ক হিসাবে যার কথা বিভিন্ন আপনারা বলছেন, জনাব তারেক রহমান কিভাবে আসলে আপনাদের হৃদয়ে এই আন্দোলন কেন্দ্রিক রয়েছেন? যেহেতু আপনি রাজনীতি করেন, আপনার তো আছেন, কিন্তু তার এই নেতৃত্বটাকে আসলে কিভাবে প্রতিটা মুহূর্তে আপনারা আসলে অন করেছেন? দেখুন, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কখনো আমি অহংকারী ব্যক্তি হিসেবে আমি দেখিনি। কোনো অহমিকা উনি প্রকাশ করেননি, আর নিজে কখনো ক্রেডিট নিতে চায়নি। উনি ছাত্রদেরকে বা ছাত্র জনতাকেই উনি প্রায়োরিটি দিয়েছেন। উনি ছাত্র জনতার প্রাধান্য মানে ওনার প্রাধান্য, মানে ছাত্র জনতাকে যদি আমরা মানে জনগণকে যদি আপনি মূল্যায়ন না করেন, জনগণকে যদি আপনি হাইলাইট না করেন, তাহলে আপনি তো জনগণের নেতা না। উনি সেটা ধারণ করেন। ছাত্র জনতা, এই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমাদের ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, তাদের সাথে উনি কিন্তু মিটিং করেছেন জুমে। 5ই আগস্ট রাতেই মিটিং করেছেন। মিটিং করে কি ধরনের সরকার হতে পারে, পরবর্তী রাষ্ট্র কাঠামো মেরামত কিভাবে করা যায়, এগুলো তাদেরকে পরামর্শ দিয়েছেন। এবং সেক্ষেত্রে ওই সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলতেন সেটাই হতো। কিন্তু উনি যদি চাইতেন ভিন্ন কিছু, তাহলে তা হতো। কিন্তু উনি সবসময় চেয়েছেন যে ছাত্রদের যে চাওয়া পাওয়া, তাদের এটাকে প্রাধান্য দেওয়া, এটা উনি দিয়েছেন। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা সহ আরও কিছু উপদেষ্টা শপথ গ্রহণ করেন। বিএনপির যে 31 দফা রয়েছে, 31 দফার মধ্যে 6টি সংস্কারের দফা কিন্তু রয়েছে, 6টি সংস্কার কমিশনের কথা বলা আছে। সেই কমিশনটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসার পরেই 6টি কমিশনের কিন্তু ব্যবস্থা করেন। সেক্ষেত্রে রাষ্ট্রনায়ক হিসেবে, রাষ্ট্রচিন্তক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারেক রহমানের এই যে থিমগুলি কতটা অন হয়েছে বলে আপনি দেখছেন? দেখুন, যে 6টা যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বা রাষ্ট্র সংস্কারের জন্য যে 6টা কমিশন হয়েছে, এই কমিশনে যে সুপারিশগুলো এসেছে, তো আমরা কম্পেয়ার করে দেখেছি আমাদের 31 দফা যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে 31 দফা প্রণীত হয়েছে বিএনপির মাধ্যমে, বিএনপি কর্তৃক প্রণীত, যে এখানে অধিকাংশের সাথে সিমিলারিটি আছে, কিছু ডিসিমিলারিটিস আছে অল্প কিছু, আর কিছু হয়তো আসে নাই 31 দফায়। যেমন ধরেন 31 দফা জুলাই গণঅভ্যুত্থানের আগে প্রণীত, আলটিমেটলি জুলাই গণঅভ্যুত্থানের বিষয়গুলো আসবে না। এইটা এই গ্যাপ ছাড়া বাকি কিন্তু মোটামুটি সবই কভার করেছে বলে আমি মনে করি। দীর্ঘ বছর ভোটের কোনো সংস্কৃতি আসলে ছিল না। ভোট মানে উৎসব, ভোট মানে অন্যতম একটা আনন্দঘন পরিবেশ, সেটি থেকে এদেশের মানুষ আসলে সেই শক্তি পায়নি।
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেই সুখটি পেতে চায়। আজ থেকে 18 বছর আগের শিশুটি কিন্তু এখন ভোটার হয়েছে, সে চায় উৎসবমুখর ভোট দিতে চায়। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিভিন্ন দল দাবি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারও বিভিন্ন টাইম কথা বলে যাচ্ছেন, সেভাবে এগিয়ে যাচ্ছে। 300 আসনের মধ্যে যশোর 4 সংসদীয় আসনের আপনি নন্দিত মুখ। 2018 সালের নির্বাচনেরও আপনার নামটি আমরা দেখেছি। মনোনয়ন প্রাপ্তদের মধ্যে তিনজনের মধ্যে আপনি একজন ছিলেন, প্রত্যাশী ছিলেন। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর 4 অভয়নগর বাঘারপাড়ার জনগণের জন্য আপনার কি প্রত্যাশা রয়েছে দলের কাছে? দেখুন, যশোর 4 নির্বাচনী আসন যশোরেরই শুধু না, বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা। সেখানে আপনার রয়েছে নদীবন্দর, সেখানে রয়েছে বড় বড় মিল কলকারখানা, ফ্যাক্টরি। সেখানে আপনার হাজার হাজার, পাশাপাশি যে বর্তমান যে পদ্মা যে রেল সংযোগ, সেখানে যে মেইন যে যশোরের একটা হাব স্টেশন হয়েছে জামদিয়া এবং পদ্মবিলা, সেটাও কিন্তু এই আমার নির্বাচনী আসনের মধ্যে সংযুক্ত। তো সেখানকার জনগণ চাই এক সৎ এবং এমন একজন এমপি হোক তাদের, যে দুর্নীতি করবে না, যে এই বিজনেস হাবটাকে যিনি সুশৃঙ্খল রাখবেন, কোনো চাঁদাবাজি দখলবাজি করবে না, কোনো অন্যায় অবিচার জনগণের উপর করবে না। ইতিপূর্বে ওই আসনে যে এমপি ছিলেন, রণজিৎ রায় নাম করে একজন এমপি ছিলেন, তিনি যেমন ধরেন, আমি বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি, উনি ওই কলেজের সভাপতি ছিল, আমি ওখানে দেখেছি উনি কি পরিমাণে দুর্নীতি করেছে। উনি প্রত্যেকটা প্রায় 15 থেকে 20 জন কর্মচারী শিক্ষক নিয়োগ দিছে, সবগুলো হলো 15 থেকে 20 লক্ষ টাকা উনি নিয়েছেন। এবং অর্থের বিনিময়ে ওই কলেজটা সরকারি হওয়ার কথা ছিল, সেটাকে না করে পার্শ্ববর্তী আরেকটি কলেজকে সরকারি করেছে অর্থের বিনিময়ে। এরা অর্থ দেয় নাই বলে সেজন্য, অথচ সরকারিকরণের সিরিয়ালে এদেরটা আগানো ছিল। তো দেখেন, এই যে একটা অবিচার, এভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা উনি চাঁদাবাজি করেছে, অনিয়ম করেছে। প্লাস রাস্তাঘাট, বালুমহল, তারপরে যে ঘাট, ফ্যাক্টরি, এসব ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা তুলেছে। এই কোন ধরনের চাঁদাবাজ, দুর্বৃত্ত, দুর্নীতিপরায়ণ কাউকে ওই আসনের মানুষ, জনগণ এমপি হিসেবে দেখতে চায় না। সেক্ষেত্রে আমার কমিটমেন্ট, তারা রাজনীতিতে সততার পরীক্ষায় আমি মনে করি যে আমি উত্তীর্ণ। আমি রাষ্ট্র এবং দলের প্রতি এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে আমার যে ত্যাগ রয়েছে, আমার যে ভূমিকা রয়েছে, সেদিক থেকে আমি মনে করি যে জনগণ, আমার বাঘারপাড়া এবং অভয়নগরের জনগণ সেটা জানে এবং তারা আমাকে পছন্দ করে। সে কারণে তারা আমাকে এমপি প্রার্থী হিসেবে তারাই আমাকে প্রিফারেন্স দিচ্ছে। যশোর 4-এ বিএনপির সাবেক যারা মনোনীত ছিলেন, যারা বিএনপিতে রাজনীতি করেছেন, তাদের মধ্যে অনেকের নাম আসলে আলোচনায় আছে। তাদের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, নেতিবাচক কিছু প্রভাবের রাজনীতি রয়েছেন, যারা পেশি শক্তি ব্যবহার করছেন, যারা একটা ত্রাসের সৃষ্টি করেছেন, এমন তথ্য গণমাধ্যম উঠে আসছে। সেই জায়গা থেকে অর্থাৎ সাধারণ মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতাটাকে আপনি কিভাবে দেখছেন? বা যারা এই ধরনের ত্রাস বা এই ধরনের নানা রকম সিন্ডিকেট ভিত্তিক যারা রাজনীতি করছে, তাদের জন্য দলের কাছে আপনার আসলে কি বার্তা, দলের কাছে কি চাওয়া রয়েছে? দেখুন, সম্প্রতি একটি ঘটনা ঘটেছে আমার নির্বাচনী আসনে, সেটা হলো বাঘারপাড়া এবং অভয়নগরের সমস্ত যারা সিনিয়র প্রবীণ নেতৃবৃন্দ বিএনপির রয়েছেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে একটি মঞ্চে। সেই মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে তারা একটি ঘোষণা দিয়েছে যে চাঁদাবাজ, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ হটাও, যশোর 4 আসন বাঁচাও, এরকম একটা তারা শপথ নিয়েছেন। কারণ ওখানে একজন ব্যক্তি, যিনি হয়তো মনোনয়ন পেয়েছিলেন, এখন তিনি নিজেকে এমপি মনে করছেন। এমপি মনে করে তিনি সকল অপকর্ম, ওই যে রণজিৎ রায়, ফ্যাসিস্ট আমলের যে এমপি রণজিৎ রায় যে ধরনের অপকর্ম করেছিল, সেই ঘাট, রাস্তা সব উনি চিনে ফেলেছেন এবং জানেন উনি সবগুলো উনি করছেন। এবং দলের যে নেতৃবৃন্দ, তাদের কাউকে মূল্যায়ন করছেন, একদম নিজের দলকে পারিবারিক সম্পত্তি হিসেবে বানিয়ে ফেলেছেন। এ কারণে ওই বাঘারপাড়া অভয়নগরের নেতৃবৃন্দ এই এমন ব্যক্তিকে তাদের প্রার্থী হিসেবে চায় না, একদম ওপেন ঘোষণা দিয়েছে, যেটা পত্রপত্রিকায় এসেছে। এবং তিনি সার্টিফাইড একজন করাপ্ট পিপল, তার বিরুদ্ধে মানি লন্ডারিং, দুর্নীতি মামলা আছে, অর্থ ঋণের মামলা, সাজাপ্রাপ্ত, 10-12 ব্যাংকের থেকে ঋণ নেওয়া, আর্থিক দুর্বৃত্ত আর কি একজন। সেই জায়গা বিচার করে জনাব তারেক রহমানের কাছে, বিএনপির যারা দায়িত্বশীল রয়েছেন, পার্লামেন্টের বোর্ডের কাছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর 4-এর মনোনীত প্রার্থী হিসেবে আপনি যেহেতু আশাবাদী,
আপনার নেতাকর্মীর যেহেতু আশাবাদী, আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয়, এই বিজনেস হাবযুক্ত এই একটি বৃহৎ সংসদীয় আসনকে আসলে আপনি কিভাবে ঢেলে সাজানোর জন্য পরিকল্পনা রেখেছেন? দেখুন, মনোনয়নের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে বিএনপি ইতিমধ্যে বিএনপির সংগ্রামী মহাসচিব ঘোষণা দিয়েছেন অফিসিয়ালি যে কোনো ঋণ খেলাপিকে বিএনপি মনোনয়ন দেবে না। এটা একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনি জানেন কয়েকদিন আগে পত্রিকায় এসেছে খবরে প্রকাশ হয়েছে যে মনোনয়নের ক্ষেত্রে 3টি ক্রাইটেরিয়া দেখা হবে। একটি হলো দলের প্রতি, দেশের প্রতি ত্যাগ, আন্দোলন সংগ্রামে তার ভূমিকা, তার সুনাম এবং জনপ্রিয়তা, এবং সুনির্দিষ্ট তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আছে কিনা। কোনো অভিযুক্ত ব্যক্তিকে, যার বিরুদ্ধে জনগণ এবং নেতৃবৃন্দ জানে যে একজন কোন ধরনের সুনির্দিষ্ট চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি এরকম অভিযোগ থাকলে তাকে মনোনয়ন দেবে না, এটা অফিসিয়ালি দল বলেছে। সেক্ষেত্রে আমাকে আরেকটি কথা বলেছে যে জুলাই আগস্ট মুভমেন্টে যারা সম্মুখ সারির যোদ্ধা, যাদের ভূমিকা ভালো ছিল, তাদের ব্যাপারে পজিটিভ, এবং তরুণদের ব্যাপারে আর কি প্রায়োরিটি দিবে বিএনপি মনোনয়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি যদি মনোনয়ন পাই দলের পক্ষ থেকে, আমি দলের সুনাম রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, এবং আমি আশা করি বাকারপাড়া অভয়নগরের জনগণ আমাকে ভোটে নির্বাচিত করবেন। কেন, যারা আমার সাথে মিশেছেন সমস্ত নেতৃবৃন্দ তারা জানেন যে নুরে আলম সিদ্দিকী সোহাগ কোনো দুর্নীতি, কোনো অন্যায়ের সাথে নেই। তিনি চাঁদাবাজি, দখলবাজি এগুলো পছন্দ করেন, নিজেও করেন না, কাউকে অ্যালাউ করেন না। আমি নিশ্চয়তা দিতে পারবো যে অভয়নগরে, নোয়াপাড়া যে শিল্প শহর, সেখানে কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো মাদক থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি হবে না, নিয়োগে বা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কোনো ধরনের দুর্নীতি হবে না, কোনো ঘুষ হবে না। রাস্তাঘাট এবং সমস্ত কিছু উন্নয়নে আমি কোনো টেন্ডারবাজি বলেন আর ঘুষ বাণিজ্য আমি করব না। পাশাপাশি সংসদে দাঁড়িয়ে ওই এলাকার জনগণের কথা, দেশের কথা একদম বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আমি তুলে ধরব ইনশাআল্লাহ। আপনি 2 দশক আইনজীবী হিসেবে আইন সেবায় যুক্ত, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে আইনজীবী আবার সংসদীয় আসনটা কিন্তু এখানে প্রেক্ষাপট আইন প্রণেতার ব্যাপার। আপনার এই ক্ষেত্রে আলাদা একটা অ্যাডভান্টেজ আছে কিনা, যেহেতু আপনি আইন নিয়ে আপনি চর্চা করেন, আইনজীবী এবং আইন প্রণেতা, সেক্ষেত্রে সংসদীয় আসনের সাংসদ হলে আপনার আইন প্রণয়নের ক্ষেত্রে বিশেষ সুবিধা আপনি পাচ্ছেন কিনা, কীভাবে দেখছেন? দেখুন, আপনি বললেন যে সংসদ সদস্য, এটার আরেকটি নাম আছে এমপিদের, সেটা হচ্ছে ল মেকার। দে আর দি ল মেকার। তো একজন লয়ারই তো একজন পারফেক্ট যে এই পদের জন্য, যে আইন প্রণয়নের ক্ষেত্রে লয়ার ভালো করবে, ভালো বুঝবে, এবং দেশের জন্য, জনগণের জন্য মানে কোনটা পারফেক্ট হবে, কোন আইনটা, কোন বিধানটা, এবং তাদের জন্য কি ধরনের আইন প্রণয়ন করা জরুরি, সেটা তো আইনজীবীরাই ভালো বুঝবেন। সেক্ষেত্রে অবশ্যই এটা অ্যাডভান্টেজ আছে। জনাব তারেক রহমানের জন্য উন্মুক্ত বাংলাদেশ, ম্যাডাম খালেদা জিয়া এবং জোবাইদুর রহমান দীর্ঘ বছর পরে এসেছেন। তাদেরকে উষ্ণ সংবর্ধনায় এই রাষ্ট্র আসলে সম্মানিত করেছে। এখন মুখে আছে সেই কাঙ্ক্ষিত মুখ, যিনি দীর্ঘ বছর প্রবাসে থেকে এদেশকে মুক্ত করার জন্য তিনি বিনিদ্রভাবে দায়িত্ব পালন করেছেন। তার আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্রদল, যুবদল, সহযোগী সংগঠন সবার সাথে সাথে পুরো দেশ কিন্তু ধানের শীষের ভোটার যারা, সবাই কিন্তু একেবারে উচ্ছ্বসিত বা তারা প্রত্যাশা করছেন তারেক রহমান কবে আসবেন। তারেক রহমানকে স্বাগত জানিয়ে আপনার এলাকার মানুষের পক্ষ থেকে কি বার্তা দিয়ে আপনি আপনার সমাপনী বক্তব্য রাখবেন? দেখুন, শত নির্যাতনের মুখেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করেননি। ঠিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনোভাবেই 2-4টা সিট, বিরোধী দল, টাকা পয়সার অফার, কোনো অফারেই কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি। আরও যদি 100 বছরও যদি এই আন্দোলন টেনে নিয়ে যেতে হতো, জেনারেশন বাই জেনারেশন বিএনপির খালেদা জিয়া, তারেক রহমান, পরবর্তী জুবাইদুর রহমান, তার পরবর্তীতে জাইমা রহমান, এভাবে আন্দোলন চলতো। কিন্তু আমাদের দলের কোনো নেতা নেত্রী কিন্তু আপোষ করতো না, কোনো অন্যায়ের সাথে আপোষ করতো না। দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য তারা আপোষহীন সংগ্রাম চালিয়ে যেতেন। সেই সংগ্রাম যে করছিলেন তারা, বা করেছেন দীর্ঘ 17 বছর টানা, একটানা, সেটা জনগণ বুঝতে পেরেছে। জনগণ তাদের সংগ্রামে কিন্তু সাড়া দিয়েছে, ডাকে সাড়া দিয়েছে, এবং তাদের ডাকেই কিন্তু দেশে এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অংশ নিয়েছে বারবার। সর্বশেষ যে জুলাই অভ্যুত্থান, সেখানে কিন্তু দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি দেশের সমস্ত দল মত সকলকেই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন আন্দোলন ডেকেছিলেন, এসেছিলেন জনগণ। আজকে তার পতন হয়েছে। আজকে
সবাই আশা করছিলেন যে সরকার পতনের পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু জানেন যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক মামলা ছিল, সেই মামলাগুলো সম্পূর্ণ সর্বৈব মিথ্যা মামলা। সেই মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে, সেখানে তিনি খালাস পেয়েছেন, কোনো মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তিনি অবশ্যই খুব দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন। বাংলাদেশের 18 কোটি জনগণ উন্মুখ হয়ে আছেন, যশোর 4 আসনের জনগণ না, সারা বাংলাদেশের জনগণই উন্মুখ হয়ে আছেন যে তিনি আসবেন, দেশে নেতৃত্ব দিবেন। এবং গত 17 বছর জানেন, আজকে যার বয়স 33, যার বয়স 36, যার বয়স 40, ইভেন তিনি কিন্তু গত 17 বছর ভোট দিতে পারেনি, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি মানুষ। তিনি আসবেন, বর্তমান সরকার একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠান আয়োজন করবেন। সেখানে সাধারণ জনগণ, 18 কোটি মানুষ স্বাচ্ছন্দ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপিকে ভোট দিবেন, ধানের শীষ মার্কায় ভোট দিবেন, এবং সবাই প্রত্যাশা করে তিনি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। এটাই আমরা আশা করছি, আমরা উন্মুখ হয়ে বসে আছি। এবং তিনি যখন আসবেন দেশে, তখন আমাদের কিছু বলা লাগবে না। আমার মনে হয় উনি যদি চান, উনি চাবেন না, কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী, সাধারণ জনগণ তাকে সংবর্ধনা জানাবে, সংবর্ধিত করবে। এবং মানুষের মানে আনন্দশ্রু যেটা বলে, আনন্দশ্রু যেটা বলে, মানুষের আনন্দে অনেকে কান্না করবে। আমাদের অবস্থা এরকম হবে, তাকে কাছে পেয়ে আমরা আবেগ আপ্লুত হব। জনাব নুরুল আলম সিদ্দিকী সোহাগ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন যিনি দীর্ঘ সময় রাজপথে রাজনীতি করে যাচ্ছেন, রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে প্রতিটা মুহূর্ত মৃত্যুর হুলিয়া মাথায় রেখে, অর্থাৎ মৃত্যুকে জয় করে, মৃত্যুকে ভয় না পেয়ে যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন, তার জন্য দল যে ধরনের কথা বলেছে, যে ক্রাইটেরিয়া রেখেছে, সেই ক্রাইটেরিয়ায় তিনি অন্যতম একজন আশাবাদী হিসেবে যশোর 4-এ মনোনয়নের ব্যাপারে দলের কাছে প্রত্যাশা করেছেন। সেক্ষেত্রে কবির ভাষায় এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। একজন নুরুল আলম সিদ্দিকী রাজপথ থেকে যেভাবে ত্যাগ তিতিকার মাধ্যমে সৎ রাজনীতিকের ক্ষেত্রে এবং আইনজীবী হিসেবে যেভাবে নিজেকে প্রমাণ করেছেন, সেই প্রমাণের অন্যতম জায়গা হচ্ছে আইন প্রণেতা হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করা। তার প্রতিনিধিত্বের মাধ্যমে যশোর 4 হবে চাঁদাবাজ মুক্ত, কালো ছায়ামুক্ত, আহাবামুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, এবং সঠিকভাবে তার নেতৃত্বে গড়ে উঠবে যশোর 4। সুন্দর ভাবেই তিনি তার নির্বাচনালয়টিকে গঠন করতে চান। সেই চাওয়াটির প্রতি কেন্দ্রীয় বিএনপি, পার্লামেন্টের বোর্ড এবং দলের চেয়ারপারসন তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া, তারা আজকের আলোচককে উপযুক্ত বলে মনে করবেন বলে তৃণমূল এবং সচেতন মনে করছে। দর্শক, পরবর্তী সময়ে নতুন করে আলোচককে বা আজকের আলোচকে পুনরায় নতুন করে বিষয়ে যুক্ত করার প্রত্যাশাকে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আপনি 30 সেকেন্ড দর্শকদের কাছ থেকে সালাম বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি টানুন। আজকে আমি pdtv24.com-এ যে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা যারা এই অনুষ্ঠান দেখবেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যশোর 4 নির্বাচনী আসনের জনগণের পক্ষ থেকে এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।